দেখো, আজকে আমরা আলোচনা করব ডি ব্রগলি সমীকরণ। ডি ব্রগলি সমীকরণটা কি সেটা একটু বলে দিই। যে আমাদের যে ইলেকট্রন এর ধর্মগুলোকে আমরা শুধুমাত্র কণা ধর্ম বা শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ্যের সাহায্যে ব্যাখ্যা করতে পারি না। তার জন্য কি করা হলো, যে ডি ব্রগলি বলে একজন বিজ্ঞানী, তিনি কি করলেন, ইলেকট্রনের ধর্মকে ব্যাখ্যা করার জন্য এই কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম এই দুটোকে একসঙ্গে কম্বাইন করলেন। তাহলে ইলেকট্রনের ধর্ম কেবলমাত্র কণা ধর্ম বা তরঙ্গ ধর্মের সাহায্যে ব্যাখ্যা করা যায়। তাই ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ও কণা ধর্মের সমন্বয়ে একটি সমীকরণ ডি ব্রগলি প্রতিষ্ঠা করেন। তাই তিনি যে সমীকরণটা প্রতিষ্ঠা করেছিলেন সেই সমীকরণটাকে বলা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ। তাহলে ডি ব্রগলি সমীকরণটা হচ্ছে এরকম: ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি, যেখানে ল্যামডা হচ্ছে কণার তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক, আর এম হচ্ছে পদার্থের ভর, আর ভি হচ্ছে তার গতিবেগ। তাহলে একটা সমীকরণ আমরা পেলাম, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এই সমীকরণটাকে বলা হচ্ছে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন বা ডি ব্রগলি সমীকরণ। তো দেখো এই সমীকরণটা কিভাবে আসলো। এই সমীকরণটা প্রতিষ্ঠা করার জন্য আমরা দুটো সমীকরণের সমন্বয় ঘটিয়েছি। তাহলে ডি ব্রগলি সমীকরণ প্রতিষ্ঠা। তোমরা জানো প্ল্যাঙ্কের সূত্র, প্ল্যাঙ্কের একটা সমীকরণ আছে। তাহলে প্ল্যাঙ্কের তত্ত্ব অনুসারে আমরা জানি E ইজ ইকুয়াল টু এইচ নিউ। আবার তোমরা জানো যে নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা, সি ইজ ইকুয়াল টু নিউ ল্যামডা। তাহলে নিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে আমরা এখান থেকে লিখব কি, E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে এটা একটা ইকুয়েশন আমি পেলাম, রেখে দিলাম। আবার দেখো আইনস্টাইন এর তত্ত্ব অনুসারে আমরা কি জানি, E ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এবার 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই। তাহলে কি লিখবো, hc বাই ল্যামডা ইকুয়াল টু এমসি স্কয়ার। তাহলে একটা সি ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমসি। তাহলে সি এখানে কি,
সি মানে আমরা সাধারণত জানি আলোর বেগ, তাহলে সি কে আমরা বলি আলোর বেগ। তাহলে এখন কোন বস্তুর বেগকে ভি দ্বারা প্রকাশ করা হলে তখন আমরা বলতে পারবো কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি, বা লেখা যায় ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। কারণ তোমরা জানো পি মানে লেখা যায় এম ভি, পি মানে কি ভরবেগ, তো ভরবেগকে আমরা এম ভি বা পি দিয়ে ডিনোট করি। তাহলে দুটোই এর ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি বা ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। তাহলে এইভাবে আমরা ডি ব্রগলি সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারি। আবার দেখো আমরা আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে ডি ব্রগলি সমীকরণ থেকে বোরের তত্ত্বের প্রমাণ। ডি ব্রগলি সমীকরণের সাহায্যে বোরের তত্ত্বের প্রমাণ। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে ইলেকট্রনটা, একটা ইলেকট্রন এরকম আর ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। তাহলে ধরি একটি ইলেকট্রন আর ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে। তাহলে কক্ষপথের পরিধি আমরা কি বলবো 2πr। তাহলে কক্ষপথটার পরিধি হচ্ছে 2πr। আর ধরে নাও এই কক্ষপথে ইলেকট্রন যদি এরকম তরঙ্গ আকারে চলে, ইলেকট্রন ধরে নাও এরকম তরঙ্গ আকারে যাচ্ছে, আর এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ডিনোট করছি ল্যামডা সাইন দিয়ে। তাহলে তরঙ্গ ধর্ম অনুসারে ইলেকট্রন ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি করে ও তরঙ্গের সংখ্যা n হলে পথের পরিধি সেটা আমরা লিখব কি n ল্যামডা। তাহলে এক একটা তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা, আর এখানে n সংখ্যক যে তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে এই পথটার পরিধি আমরা বলতে পারি n ল্যামডা। তাহলে এখানে এই n ল্যামডার এই 2πr এই দুটোকে আমরা কি করতে পারি সমান লিখে দিতে পারি। তাহলে n ল্যামডা সমান 2πr। এবার দেখো ল্যামডা মানে আমরা জানি h বাই mv সমান 2πr। তাহলে একটু ক্রস মাল্টিপ্লিকেশন করে নিয়ে সাজিয়ে নিচ্ছি, mvr ইকুয়াল টু nh বাই 2π। তাহলে এটাই কি হয়ে গেল বোরের তত্ত্বের সমীকরণ। মাথায় রাখবে যে কোনো পদার্থের মধ্যেই আমরা কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটোই দেখতে পাই যে কোনো পদার্থের মধ্যে। কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো, আমরা যখন কিছু একটা ছুরি আমাদের দিকে, ধরো একটা ক্রিকেট বল ছুড়ে দিলাম, তা বলটা কি আমরা ঢেউ খেলে খেলে আসতে দেখি? তুমি ধরো একটা ক্রিকেট বল ছুড়ে দিলে, তা ক্রিকেট বলটাকে তুমি দেখবে যেরকম ঢেউ খেলে খেলে আসছে?
তুমি এখান থেকে একটা ক্রিকেট বল এখান থেকে এখানে ছুড়লে, তার বলটা তুমি কেমন দেখবে? তুমি এখানে দাঁড়িয়ে থাকো, এরকম ভাবে গেল, তাই দেখবে। তুমি কি এরকম দেখতে পাও যে বলটা এরকম কাঁপতে কাঁপতে যাচ্ছে? বলটার কিন্তু তরঙ্গ ধর্ম আছে, কণাধর্মের সঙ্গে সঙ্গে তরঙ্গ ধর্ম আছে, কিন্তু আমরা সেটা লক্ষ্য করতে পারি না। কেন পারি না সেটা অঙ্ক করলে বুঝতে পারবে। একটা ছোট অঙ্ক নিচ্ছি। 100 গ্রাম ভরের একটি ক্রিকেট বল ধরে নাও 2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হলো। তরঙ্গ দৈর্ঘ্যের মান কত? তাহলে আমরা কি জানি? ল্যামডা ইকুয়াল টু h/mv। তাহলে h মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এর ভ্যালু আমরা জানি 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। এসআই বসালাম। m হচ্ছে পদার্থের ভর, এখানে আছে 100 গ্রাম, তার মানে লিখতে পারি কি 0.1 কেজি, আর বেগটা দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলোকে আমরা এসআই কনভার্ট করে নিলাম। তাহলে ল্যামডা সমান আমরা লিখব কি 6.626 × 10⁻34 বাই 0.1 × 2। 6.626 × 10⁻34 ডিভাইড 0.1 × 2। তাহলে দেখো ভ্যালু আসছে 3.313 × 10⁻33। তাহলে এটা যেহেতু এসআই নিয়েছি, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের এককটা কি হবে? মিটারে। তা দেখো মান আমি পেলাম তরঙ্গ দৈর্ঘ্যের, কিন্তু মানটা অত্যন্ত ক্ষুদ্র। এত ক্ষুদ্র মান বাস্তব ক্ষেত্রে চোখে দেখা সম্ভব নয়। তার জন্য আমি যে কোনো বস্তুর ক্ষেত্রেই তরঙ্গ ধর্ম থাকলেও সেই তরঙ্গ ধর্মও কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি না। কিন্তু যে বস্তুগুলো খুবই ক্ষুদ্র ভরের, ইলেকট্রন বা ইলেকট্রন সদৃশ, তাদের ক্ষেত্রে কিন্তু তোমার এই ল্যামডার ভ্যালু যথেষ্ট বড় হবে। তার জন্য তাদের ক্ষেত্রে আমরা যে গতি, সেটাকে আমরা তরঙ্গ ধর্মের সাহায্যেও ব্যাখ্যা করতে পারি। এছাড়া দেখো আমরা আর একটা টপিকে আসবো। সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গ বলছেন যে কোনো একটা বস্তুর গতিবেগ এবং অবস্থান দুটোকে একসঙ্গে সঠিকভাবে পরিমাপ করা সম্ভব নয়। ধরো আমরা সিম্পল একটা জিনিস বলি, ধরো আমাদের বাড়িতে ফ্যান আছে, পাখা। তো যখন পাখাটা ঘোরে তখন আমরা কি এরকম দেখতে পাই যে ব্লেডটা কোথায় আছে? আমি যদি ব্লেডটা কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করি, তাহলে দেখবে মুহূর্তের মধ্যে কি হলো, সে কিন্তু তার পজিশন চেঞ্জ করে ফেললো। তাহলে তার অবস্থান এবং সেই মুহূর্তে তার ভরবেগ কত, সেই দুটোকে কিন্তু একসঙ্গে নির্ণয় করা খুবই কঠিন, খুব কঠিন। এবার সেই বস্তুটা যদি খুবই ক্ষুদ্র হয়, ইলেকট্রন সদৃশ হয়, এরকম খুবই ক্ষুদ্র পার্টিকেল হয়ে যায়, তখন কিন্তু এটা আর নির্ণয় করা একেবারেই যাবে না। তার জন্য মাথায় রাখবে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হচ্ছে কি, যে ক্ষুদ্র বস্তু, অতি ক্ষুদ্র বস্তু, ইলেকট্রন সদৃশ বস্তু, তাদের ভরবেগ এবং অবস্থান দুটোকেই একই সঙ্গে নির্ণয় করা সম্ভব হয় না। তাহলে খুব ক্ষুদ্র বস্তু
ব্র্যাকেটে লিখে দিলাম ইলেকট্রন সদৃশ খুব ক্ষুদ্র বস্তুর ভরবেগ এবং অবস্থান একই সঙ্গে নির্ণয় করা যায় না। মানে আমি একটা বের করতে পারলে আর একটা বের করতে পারবো না। যেমন বলছি কি, আমাদের বৈদ্যুতিক পাখা, তার ব্লেড কোথায় আছে সেটা আমি যদি নোটিস করি, দেখি, তাহলে মুহূর্তের মধ্যে সে তার পজিশন চেঞ্জ করছে, তার মানে কি তার ভরবেগ কিন্তু সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে, যেহেতু ঘুরছে বেগের পরিবর্তন হচ্ছে। তাই এটা যদি আরও ক্ষুদ্র বস্তু হয় এবং তার বেগ যদি অত্যন্ত বেশি হয়, আলোর বেগের সমান বেগ হয়, তখন আমরা দেখব কি তার অবস্থান এবং ভরবেগ দুটোকে একসঙ্গে নির্ণয় করা সম্ভব হয় না। তার জন্য গাণিতিক রূপ কিরকমভাবে লেখা হয়, del x into del p greater than equal to h by 4 pi. Del x into del p greater than equal to h by 4 pi. তাহলে এখানে del x কে বলা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, আর del p কে বলা হচ্ছে ভর বেগের অনিশ্চয়তা। আর h তো তোমরা জানো, প্ল্যাঙ্ক ধ্রুবক। এবার দেখো, আমরা p মানে জানি কি, mv, ভরবেগ। p মানে হচ্ছে ভর ইনটু বেগ, m ইনটু v। তাহলে এই কোশ্চেনটাকে এভাবে লিখতে পারি, del x ইনটু del ইনটু mv গ্রেটার দ্যান ইকুয়াল টু h বাই 4p, বা লেখা যায় del x ইনটু del v ইনটু m ইকুয়াল টু h বাই 4 পাই। তাহলে কেন এরকম লিখলাম? m হচ্ছে পদার্থের ভর। পদার্থের ভর কিন্তু সবসময় নির্দিষ্ট, এটা কিন্তু কোনো অনিশ্চয়তা থাকে না, এটা সবসময় নির্দিষ্ট ভর। তার জন্য ভর যেহেতু ফিক্সড, তার জন্য অনিশ্চয়তাটা আসলে কার? বেগের। তার জন্য আমরা লিখছি কি ভর ইনটু বেগের অনিশ্চয়তা। বা এটাকে লেখা যায় del x ইনটু del v greater than equal to h by 4 pi m. del x into del v greater than equal to h by 4 pi m. বুঝতে পারলাম? তাহলে এটাকেও আমরা গাণিতিক রূপ হিসাবে লিখতে পারি, এটাকেও আমরা গাণিতিক রূপ হিসাবে লিখতে পারি। প্রয়োজন অনুযায়ী অঙ্ক করার ক্ষেত্রে কোনটা দরকার সেই হিসাবে দেখে নিতে হবে। আমি একটা ছোট বিষয় বলি তোমাদের, পরীক্ষার বিষয়ে প্রশ্ন আসে যে ইলেকট্রন নিউক্লিয়াসে থাকা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করো। ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকা সম্ভব নয় কেন? ব্যাখ্যা করতে চাই। মাথায় রাখবে, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻15 মিটার। তাহলে অবস্থানের অনিশ্চয়তা del x, এটা সমান আমরা বলবো 10⁻⁻15। ইলেকট্রনের ভর কত? m। ইলেকট্রনের ভর (9.1 × 10⁻31 কেজি।
তাহলে আমরা যদি বসাই ডেল এক্স ইন্টু ডেল ভি ইকুয়াল টু এইচ বাই 4 পাই এম, এখানে গ্রেটার দেন সাইনটা দেওয়ার দরকার নেই, অঙ্ক করার সময় সবসময় আমরা সমান চিহ্ন দিয়ে বসাবো। তাহলে ডেল এক্স এর জায়গায় বসিয়ে দিলাম 10⁻⁻15, এইচ এর ভ্যালু বসাও 6.626 ইন্টু 10⁻⁻34 বাই 4 ইন্টু 3.14 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31, বা ডেল্টা ভি, তাহলে এই ভ্যালুটা নিচে চলে আসবে 6.626 ইন্টু 10⁻⁻34 বাই 4 ইন্টু 3.14 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু 10⁻⁻15। ক্যালকুলেশন করো, আমি করে দিচ্ছি, দেখো 6.626 ইন্টু 10⁻⁻34 ডিভাইড 4 ইন্টু 3.14 ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻31 ইন্টু 10⁻⁻15। ভ্যালু চলে আসলো, উপরে লিখছি ডেল্টা ভি এর ভ্যালু আসলো 5.79 ইন্টু 10⁻10। তাহলে এই যে ভ্যালুটা আসলে এত মিটার, তাই এই বেগের অনিশ্চয়তাটা দেখো আলোর বেগের থেকেও বেশি হয়ে গেল। আমরা কি জানি মহাবিশ্বের সব থেকে গতিশীল পার্টিকেল হচ্ছে আলো, তা বেগের অনিশ্চয়তা দেখা যাচ্ছে কি আলোর বেগের থেকেও বেশি। তাহলে আমরা ধরছি কি নিউক্লিয়াসের মধ্যে আছে ইলেকট্রন, নিউক্লিয়াসের মধ্যে যদি ইলেকট্রন থাকে তাহলে ইলেকট্রনের বেগ কিন্তু আলোর বেগের থেকেও বেশি হয়ে যাবে, তো সেটা বাস্তবে সম্ভব নয়। যেহেতু ইলেকট্রনের বেগ আলোর বেগের থেকে বেশি হওয়া সম্ভব নয়, তাহলে আমরা বলবো কি ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। তাহলে কথাটা একটু গুছিয়ে লিখতে হবে, ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকলে এর বেগের অনিশ্চয়তা হবে আলোর বেগের চেয়ে বেশি, যা বাস্তবে সম্ভব নয়। তাই ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। তাহলে আমরা বলবো তাহলে সেই কারণে ইলেকট্রন কিন্তু বাস্তবে নিউক্লিয়াসে থাকা সম্ভব নয়। ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে আবর্তন করছে। এছাড়া দেখো তোমাদের বইয়ের একটা বিষয় আছে, আমি এখন আলোচনা করছি না, ওটা সিলেবাসেও সেরকম ভাবে দেওয়া নাই, সেটা হচ্ছে শর্ডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া আছে সাই একটা ফাংশন দিয়ে, তো এই ইকুয়েশনটা ফাংশনটা কি এগুলো আমরা জয়েন্টের ব্যাচে বুঝবো, এমনি দরকার নাই, কোনোদিনই এখান থেকে প্রশ্ন আসে না, এবং কনসেপ্টটা এখন এখানেও নাই। একটা জাস্ট সমীকরণ দেওয়া আছে, দেখবে ডেল টু সাই ডেল এক্স টু ডেল টু সাই ডিএল ডিওয়াই টু এরকম ভাবে একটা ইকুয়েশন দেওয়া আছে। এটা আসলে কি, এটা পরবর্তীতে বিএসসিতে থাকে, জাস্ট বইয়ে সূত্রটা মানে ফর্মুলাটা দিয়েছে, কিন্তু এর কোনো এক্সপ্লেনেশন বা কিছুই দেওয়া নাই। যাই হোক ওটা পরে জয়েন্টের ব্যাচে এটা নিয়ে একটু আলোচনা করে দেবো। সাইয়ের একটা ফাংশনের উপরে কোশ্চেন অনেক সময় আসতেও পারে জয়েন্টে, কিন্তু এইচএসের জন্য আমরা এখন আপাতত বাদ রাখছি। তাহলে এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকার কক্ষকের আকৃতি।
তোমরা 3 রকম কক্ষকের আকৃতি দেখতে পাবে। যদি আমাদের কক্ষক বাস্তবে আছে SPDF 4 রকমের, কিন্তু আমাদের SP আর D এই 3টে ধরনের কক্ষকের আকৃতি সম্বন্ধে ধারণা পাওয়া গিয়েছে, কিন্তু F এর সম্বন্ধে এখনো কোনো ধারণা পরিষ্কার না, তার জন্য F এর আকৃতি আমরা পাই না। আসলে কক্ষকটা কি? কক্ষক হচ্ছে যে ত্রিমাত্রিক অঞ্চলে ইলেকট্রন কোথায় অবস্থান করছে, অর্থাৎ কোথায় গেলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেটাকেই আমরা বলি কক্ষক। তা যাই হোক, এস কক্ষকের আকৃতি তোমার এরকম স্ফেরিক্যাল, গোলকাকার। আমরা দেখে তো মনে হচ্ছে বৃত্তাকার, কিন্তু ধরে নাও এটা গোলকাকার। তোমাদের বইয়ে দেখবে ছবি ভালো দেওয়া আছে, আমি এখন গোলকার বোঝাতে পারছি না, 2 ডাইমেনশনাল বোর্ডে 3 ডাইমেনশনাল জিনিস বোঝানো খুব মুশকিল। গোলকাকার বা গোলাকার, বুঝতে পারলে? এবার এস এর আবার বিভিন্ন বিষয় আছে, 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে ইত্যাদি। আসলে 1sটা কি? এইটা ধরে নাও নিউক্লিয়াস, তারপর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকবে না, তাহলে নিউক্লিয়াসকে ঘিরে এমন একটা অঞ্চল যেখানে ইলেকট্রন থাকার একটা সম্ভাবনা আছে। বুঝতে পারলে? তাহলে এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই। এবার আমি যত দূরে যাচ্ছি তত দেখা যাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে নিউক্লিয়াসকে বেষ্টন করে প্রথম যে অঞ্চল যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই অঞ্চলটাকে আমরা বলছি 1s। এবার 1s এর পরে আর একটা রকম সম্ভাবনাময় অঞ্চল আছে, তার মানে কি এখান থেকে 1s এর পরে আবার যত যাচ্ছি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। দেখো যেখানে আমাদের মাঝখানে গ্যাপ, মানে কি এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমছে, কমতে কমতে আবার দেখা যাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা পুনরায় বাড়ছে। তাহলে পুনরায় যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়লো সেটাকে বলছি আমরা 2s। তাহলে 1s আসা পর্যন্ত ক্রমশ ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ছে, তারপরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে গিয়ে পুনরায় আবার বৃদ্ধি পেল। তাহলে এই যে মাঝের অঞ্চলটা যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একেবারে শূন্য হয়ে গিয়েছে, এটাকে আমরা বলছি নোডাল তল। তাহলে নোডাল তল বা নোডাল প্লেন বলতে আমরা বুঝবো ত্রিমাত্রিক অঞ্চল, যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যাচ্ছে। তারপরে এরকম ভাবে আরেকটা দেখানো হচ্ছে, তার মানে এখান থেকে এইখানে যখন আমি যাচ্ছি দেখো আবার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কমে গেল, দিয়ে আবার বৃদ্ধি পেল। তাহলে মাঝের যে অঞ্চলটা এটাকে আমরা বলবো কি নোডাল তল, আর এইখানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়লো সেটাকে বলছি 3s অরবিট। তাহলে নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছি প্রথমে দেখা যাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়লো, বাড়ার পরে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা হ্রাস পেল, দিয়ে আবার বাড়লো। তাহলে দ্বিতীয়বার যখন বাড়লো সেটা হচ্ছে 2s, তারপরে আবার হ্রাস পেল, তারপরে আবার যখন বাড়লো সেটাকে বলা হচ্ছে 3s। তাহলে দেখো 1s এর ক্ষেত্রে নোডাল প্লেন কটা আছে? একটাও না, কারণ এখান থেকে তো যত যাচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে 1s পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে কোনো নোডাল প্লেন আমরা পাচ্ছি না।
কিন্তু 2s এ আসার ক্ষেত্রে এখানে একটা নোডাল প্লেন পেলাম, 3s এ আসার ক্ষেত্রে কি হচ্ছে, একটা দুটো নোডাল প্লেন পাওয়া যাচ্ছে। তাহলে এই নোডাল প্লেন এটা আমরা ক্যালকুলেট করতে পারি, একটা ফর্মুলা আছে, নোডাল তল, সেটাকে আমরা লিখব n-l-1, n-l-1। তাহলে দেখো 1s এর ক্ষেত্রে নোডাল তল np দিয়ে চিহ্নিত করছি, নোডাল প্লেন, তাহলে n এর ভ্যালু কত, 1, s মানে l এর ভ্যালু 0, -1 মানে 0। 2s এর ক্ষেত্রে নোডাল প্লেন কত হবে, 2 - 0 - 1 একটা, কারণ 2s এর 2n। 3s এর কত হবে, 3 - 0 - 1 = 2। তাহলে এরকম ভাবে আমরা কোনো অরবিটালের ক্ষেত্রে কতগুলো নোডাল প্লেন আছে সেটা ক্যালকুলেট করতে পারছি। অনুরূপভাবে আমরা চলে যাব পি কক্ষকের আকৃতি। পি কক্ষক তোমরা দেখেছো 3টে ঘর করেছিলাম, তখন আমরা নাম আলাদা করে লিখিনি, এগুলোকে একটাকে বলা হয় px, একটাকে বলা হয় py, একটাকে বলা হচ্ছে pz, px py pz। px মানে ধরে নাও x অ্যাক্সিস, তাহলে এরকম আমরা px অরবিটাল স্ট্রাকচার আছে। তাহলে এই যে বিন্দুটা দেখছো যেখান থেকে হচ্ছে সরু হয়ে যাচ্ছে জায়গাটা, তার মানে এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। তারপরে যত আমি অগ্রসর হচ্ছে স্ফীত অংশ, স্ফীত অংশ মানেই এখানে কিন্তু ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে সেটা যদি x অক্ষ বরাবর হয় সেটাকে আমরা বলছি px। একই রকম ভাবে যদি y অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ে তখন এটাকে বলবো আমরা py। আর যদি z অক্ষ বরাবর ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বাড়ে তখন তাকে আমরা বলবো pz অরবিটাল। তাহলে px py pz। তাহলে এখন p কার কার ক্ষেত্রে হয়, 2 থেকে শুরু হয়, 2p 3p 4p 5p এরকম। তাহলে তাদের ক্ষেত্রে রেডিয়াল নোড কি কি আসবে একটু লক্ষ্য করো। এই কক্ষকের আকৃতিগুলো একটু প্র্যাকটিস করে নেবে। তাহলে 2p 3p 4p এরকম আসছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে 2p, 2p ছাড়া 1p তো হয় না, তাহলে প্রথমটাই হচ্ছে 2p। তার মানে এখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নিউক্লিয়াস থেকে যত যাচ্ছে বাড়ছে। এর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে 3p। তার মানে এখানে পুনরায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা আছে। তা মাঝের এই যে অঞ্চলটা দেখছো, তাহলে এই অঞ্চলটা কি বলবো, আগের মতন নোডাল প্লেন। দুটোই কি আমরা বলছি নোডাল প্লেন। তাহলে প্রথমটা হচ্ছে 2p, তারপরটা হচ্ছে 3p, এর বাইরে দিয়ে থাকলে 4p। তাহলে 2p এর ক্ষেত্রে আমরা যদি নোডাল প্লেন হিসাব করি তাহলে ফর্মুলা কি শিখেছি, n-l-1। তাহলে এখানে n এর ভ্যালু কত, 2, p মানে l এর ভ্যালু 1 - 1 = 0। তাহলে দেখো 2p এর ক্ষেত্রে কোনো নোড নাই।
তুমি 3p-তে আসো, তাহলে নোডাল প্লেন সমান আসবে 3 - 1 - 1, 3 - 1 - 1 মানে 1। 4p-তে যদি আসো তাহলে আসবে কি 4 - 1 - 1 মানে 2। এরকম ভাবে আমরা নোডাল প্লেন ক্যালকুলেট করি, যে একটা অঞ্চল, যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শূন্য হয়ে যাচ্ছে, সেই অঞ্চলগুলোকে আমরা বলছি নোডাল প্লেন। এবার দেখো ডি কক্ষকের আকৃতি। দিয়ে তোমরা পাঁচখানা অরবিটাল পেয়েছে। ডি এ পাঁচখানা কক্ষক আছে, যেগুলোকে তোমরা নাম জানো। সরি, আগে বলিনি, এখন বলি। ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর হচ্ছে ডি জেড স্কোয়ার। এই মোট পাঁচখানা অরবিটাল আমরা টি এর ক্ষেত্রে দেখতে পাই। ডি এক্স ওয়াই মানে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, মানে এই লোকগুলো থাকবে এক্স এবং ওয়াই অক্ষের মাঝ দিয়ে, তখন এটাকে বলবো ডি এক্স ওয়াই। এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস যদি হয় তাহলে এটাকে বলবো ডি ওয়াই জেড। তাহলে এটাকে বলবো ডি জেড এক্স। আর দেখো যদি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস হয়, আর অরবিটাল গুলো যদি এরকম অক্ষ বরাবর থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকে, উপরে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এরকম, তখন সেটাকে বলা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর যদি এরকম হয় যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা শুধুমাত্র জেড অক্ষ বরাবর আছে, অন্য ধারে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, তখন এটাকে বলা হচ্ছে ডি জেড স্কোয়ার। তাহলে ডি এর পাঁচ ধরনের অরবিটাল আমরা দেখতে পাচ্ছি: ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার স্কোয়ার আর ডি জেড স্কোয়ার। এর ক্ষেত্রেও তোমার রেডিয়াল নোড পাবে, কারণ ডি দেখবে কোথা থেকে শুরু হচ্ছে, 3D থেকে। তাহলে তুমি যদি 3D এর ক্ষেত্রে রেডিয়াল নোড ক্যালকুলেট করো, 3D এর রেডিয়াল নোড তাহলে 3 মাইনাস 2 মাইনাস 1 0, 4D তার ক্ষেত্রে আসবে 4 মাইনাস 2 মাইনাস 1 মানে 1। তাহলে এরকম ভাবে আমরা নোড সংখ্যা ক্যালকুলেট করি। যাই হোক, এগুলো একটু দেখে নিও। নেক্সট ক্লাসে আমরা কিছু অঙ্ক করব, আর কয়েকটা সংজ্ঞা আছে, তোমরা নিজেরাও পড়তে পারো। দেখবে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোস্টার, আইসোডায়াফার, এই সমস্ত বিভিন্ন রকমের কতগুলো সংজ্ঞা আছে, সেগুলো আমি বলে দেবো পরের ক্লাসে। আর তার সঙ্গে সঙ্গে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি এবং তোমার ডি ব্রগলি সমীকরণ, এই দুটো থেকে অঙ্ক আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব।